শটগুলো জোস আসছে। এ জগুদা ড্রোন শটগুলো নিয়ে জোস আসছে। আমি দেখাচ্ছি। না আরো আগে আসছি। পাঁচটা ক্যামেরা লাইভে তো হাঁটাহাঁটি করলে ক্যামেরা ঢুকে যাচ্ছে কোনো না কোনো ভাবে। পাঁচটা ক্যামেরা আমার লাইভ আসবে এখানে। তো আপনি যদি এখান থেকে হাঁটাহাঁটি নিচে চলে যান একটু আমাদের ডিস্টার্ব হচ্ছে, হাঁটাহাঁটি করলে কাঁপে। হ্যাঁ, আপনি যদি এখান থেকে ওইখানে যান, আমার ক্যামেরা বাদ ওইখানে আর চারটা ক্যামেরা আছে। হ্যাঁ, ওই যে দেখেন একটা, ওই যে এখানে দুইটা, উপরে একটা, ওই যে এইসব আমার ক্যামেরা, আমার সবগুলো লাইভে আছি আমি। কোনো না কোনো ভাবে আপনি কোনো মুখ করেন, আমাদের ডিস্টার্ব হচ্ছে। এটা তো আমার তারেক রহমানের পেজ, তো এটাই যাচ্ছে, এটাই সরাসরি টেলিকাস্ট হবে। তো বুঝছি আপনাদেরটা ইয়ে সময় টিভি প্লাস মিডিয়া সেল। আপনি ওইটা থেকে দিবেন? হ্যাঁ, মিডিয়া সেল থেকে দিবেন? আমাদের এগুলো মিডিয়া সেলও যাচ্ছে, সময় টিভিতেও যাচ্ছে। না আমি নিচে এদিকে আপনারা ওইদিকে যান, আমি তো ভাই সাবিক ভাই পাশে বসেন। না আমি এখান থেকে ক্যামেরাটা রাখি, নিচে চলে যাচ্ছি।
ভাই সাউন্ডের স্পিকার ইউজ করতে না মানে জকেট টকেট জ্যাকেট মাইন্ডসেট তোর ভালো লাগলে কি মাইন্ডসেট উঠে উঠে তবে সামনে উঠিচ্ছা উঠাইলে ধাক্কা লাগে মিডিয়া সেন্ট্রাল বা এসব বালের পৃথিবী একেবারে খায় না কি গানা ভাই এতে সরাসরি লাইভে আছে সময় পুরা লাইভে 5টা ক্যামেরা দিয়ে তোর বাইরে দেয় আর তুই বিরোধিতা করছো তোর কথা কিন্তু চলে আসছে এই অনেক চাকরি নাই ভাইয়া কিছে এই সমস্যা কি আচ্ছা এই যে আম ট্রান্সফার আরে ডাকে যে আই স্ট্যান্ড দিয়ে না রাইতে আই সিট সময় এই এই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন 10 নং নরকপুর ইউনিয়ন বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন মিছিলকারীদেরকে আজকের এই সমাবেশ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের চুরে যোদ্ধার মাতা শামীমা বরকত লাকি। ধন্যবাদ শামীমা বরকত লাকি। প্রিয় নগরবাসী আজকে শুধু একটা কথা বলতে চাই আমার ভাইরা আমার সন্তানেরা আমাদের বিএনপির মার্কা ধানের মার্কা সবাই আমাকে কথা দেন এখানে হাত তুলে আমি চাই আমার ভাইদের হাত আমার সন্তানদের হাত আমরা চাই
আমার আগে ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ। আমার মায়ের প্রতি, আমার প্রধানমন্ত্রীর প্রতি, যারা শৃঙ্খলা বাহিনীর প্রতি পরিশ্রম যারা করেছেন এই পর্যন্ত সবার প্রতি, তাকে আমার মা বন্ধুরা দেখে পেয়েছেন সবার প্রতি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাই আমি এই ধানের মার্কা নগরগঞ্জের প্রতি সবার প্রতি আজকে অনুরোধ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার সাথে বলতে হবে দাঁড়িপাল্লার দিন শেষ, দাঁড়িপাল্লার দিন শেষ, দাঁড়িপাল্লার দিন শেষ, বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় নেত্রী স্বামী বাবার ঘটনাটিকে প্রিয় উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক চৌধুরী পৌরসভার মেয়র, সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রিয় বেগমগঞ্জের প্রিয় লোক জনাব অ্যাডভোকেট আব্দুর রহিম, জনাব অ্যাডভোকেট আব্দুর রহিম। আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের বরকতুল্লাহ বুলু ভাইয়ের সমর্থনে, ধানের শীষ প্রতীকের সমর্থনে এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং এই এলাকার গণমানুষের নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাই, উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ এবং এই এলাকার আগামার জনগণ, আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, বাংলাদেশ আজ এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আগামী বৃহস্পতিবার যে নির্বাচন, 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনে ফয়সালা হবে বাংলাদেশ যাবে কোন পথে। বন্ধুগণ, আজকে ৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টির পর বিএনপির জন্মলগ্ন থেকেই ৭৯ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী, ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এই অঞ্চলে নির্বাচিত হয়েছেন। বন্ধুগণ, আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, দেশকে রক্ষার্থে, দেশের মানুষকে রক্ষার্থে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ধানের শীষ প্রতীকের কোন বিকল্প নাই, কোন বিকল্প নাই। বন্ধুগণ, আজকে এই সমাবেশ থেকে আমি দুইটি প্রশ্ন আমাদের প্রতিপক্ষ যারা দাঁড়িপাল্লা নির্বাচন করছেন তাদের কাছে প্রশ্ন রাখছি। আমার প্রথম প্রশ্ন হলো, 1971 সালে আমার মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সেই সংগ্রাম এবং সেই স্বাধীনতা যুদ্ধে আপনাদের ভূমিকা সম্পর্কে আপনারা ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয়ত, 71-এর আরো যদি আমরা যাই, পাকিস্তানের স্বাধীনতা আন্দোলন, 47 সালের স্বাধীনতা আন্দোলনে আপনাদের ভূমিকা সম্পর্কে জনগণের প্রশ্ন আছে, আপনারা সেটুকুই ব্যাখ্যা করতে হবে। কারণ এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে 1941 সালে জামাত ইসলামী মাওলানা মওদুদীর নেতৃত্বে সেদিন রাজনৈতিকভাবে যাত্রা শুরু করে। 1947 সালে 14 আগস্টে পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল। এই অঞ্চল পূর্ব পাকিস্তান, এই অঞ্চলে পশ্চিম পাকিস্তান। এই পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামের কারণে, এই পাকিস্তানের স্বাধীনতায়
আপনাদের ভূমিকা কি ছিল? যেহেতু আপনাদের জন্ম হয়েছে 1971 আপনাদেরকে এটা ব্যাখ্যা করতে হবে। আজ পর্যন্ত আপনারা এটা ব্যাখ্যা করেন নাই। তাহলে 1947 এবং 1971 দুই আজাদিতে আমরা আপনাদেরকে অনুপস্থিত দেখি। কোন স্বাধীনতা সংগ্রামে আপনাদের কোন ভূমিকা নাই। বন্ধুগণ, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা আগে যে পোস্টার গুলো দেখতাম, জামাত ইসলামের পোস্টার দেখতাম, সেখানে পরিষ্কার লেখা থাকতো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কথা লেখা থাকতো না? এখন কেন নাই? এখন আল্লাহর আইন চাই এ কথা কেন নাই? বন্ধুগণ, এই জন্যই আমরা বলি ডাল মে কুছ কালা হায়। বন্ধুগণ, এই রাজনৈতিক এই সময়ে, বাংলাদেশের এই দুঃসময়ে আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছে, আমরা পিন্ডি নয়, দিল্লি নয়, আমরা বাংলাদেশ, আমরা ঢাকা। আমরা দিল্লি নয়, পিন্ডি নয়, আমরা বাংলাদেশ, আমরা ঢাকা। পরিষ্কার ভাবে বলতে চাই, দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে এবং দেশকে রক্ষা করতে হবে। ধানের শীষের বিকল্প নয়। তাই এই নোয়াখালী 3 আসনে আজকে বেগম খালেদা জিয়া, মরহুম খালেদা জিয়ার প্রার্থী, শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রার্থী, তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থী, এই নোয়াখালী 3 আসনে যিনি 1991 থেকে নির্বাচিত আসছেন, আমাদের বরকতুল্লাহ বুলু ভাই তাদের শীষ প্রতীকে লড়ছেন। আমরা আশাবাদ ব্যক্ত করি, এই অঞ্চলের মানুষ, এই বেগমগঞ্জের মানুষ ধানের শীষের বাইরে তার কোনো বিকল্প নাই। এবং আমরা ধানের শীষ প্রতীকে বুলু ভাইকে নির্বাচিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম, বেগম জিয়া মরহুম, তারেক রহমান জিন্দাবাদ। আপনারা আমার সাথে জিজ্ঞেস স্লোগান ধরুন, ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুর রহমান ভাইকে। একটা স্লোগান দেব সবাই, এ করে মার্কা আছে, এ 12 তারিখে করে মার্কা আছে, এই চিন্তার মধ্যে করে মার্কা আছে, এই শহীদ জিয়া করে মার্কা আছে, এই তারেক জিয়া করে মার্কা আছে, এই বুলু ভাইয়ের করে মার্কা আছে। এই কোন সে মার্কা? সবাই বলো, চিন্তার মতো জিতবে কে রে? দেখাবেগঞ্জে, সারা বাংলায় বিএনপিদের, যুব দলের, ছাত্র দলের, বুলু ভাইয়ের, সবাই বলো খালেদা জিয়ার, তারেক জিয়ার ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুর রহিম ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নোয়াখালী জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এক সময়ের সোনালী ফসল, রাজপথের অকুতময় যোদ্ধা, সুবক্তা, আমাদের প্রিয় নেতা, নোয়াখালী জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলো। জনাব মাহবুব আলমগীর আলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন? কেমন আছেন বেগমগঞ্জবাসী? একটু জোরে বলেন, কেমন আছেন? ভালো আছেন? আপনাদের প্রস্তুতি কি সম্পূর্ণ? ভোট কয় তারিখে সবাই জানেন তো? প্রস্তুতি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মা বোনদের কাছে গিয়েছেন, বলেছেন ভোটের কথা। আমার মনে হয় আপনারা প্রস্তুতি নিয়ে এসেছেন। আজকের এই বিশাল জনসভা দেখে আমি আজকে বেগমগঞ্জবাসীকে নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুরা, ঐতিহ্যবাহী হলো এই বেগমগঞ্জ।
এখন 24টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত। এই আগে 26টি ইউনিয়ন ছিল, এখন 16টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত। আমি যতদূর জানি, আমি অনেকগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে, আমার প্রিয় নেতা জনাব বরকতুল্লাহ বুলুর এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা জেলা নেতৃবৃন্দরা চেষ্টা করেছি আমাদের সকল পর্যায়ে নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আমাদের এই প্রিয় নেতার উঠান বৈঠকগুলিতে আমরা অংশগ্রহণ করার জন্য। আজকে শেষ দিন আপনাদেরকে দেখতে আসলাম। আপনাদের যে উপস্থিতি, আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এটাই বলে দিচ্ছে আগামী 12 তারিখে ইনশাল্লাহ এই বেগমগঞ্জ বাসী বরকতুল্লাহ ভুলুকে 1 থেকে 1,20,000 ভোটে জয়লাভ করাবে। ঠিক আছে আমার কথা? বলেন তো ঠিক আছে? আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আপনারা যাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি সাবেক এবং পর্যন্ত এমন কোন নেতা কর্মী নাই, এমন কোন শহীদ জিয়ার আদর্শের সৈনিক নাই যারা বরকতুল্লাহ বুলুর নাম জানে না। অনেক কষ্ট করেছেন জীবনে, অনেক সংগ্রাম করেছেন, কিন্তু তো এই 17 বছর ফাঁসিবাদের জাতাকলে পড়ে বরকতুল্লাহ ভুলুকে 171টি মামলাকে রাস্তায় বেড়াতে হয়েছে। আমি মনে করি বরকতুল্লাহ ভুলু তার পরতমে যান নাই। বরকতুল্লাহ ভুলুর আজকের স্ত্রী শামীমা বেগম লাকি, তিনিও প্রমাণ করেছেন বরকতুল্লাহ ভুলু নাই তো কি হয়েছে। তার সন্তানকে আপনারা দেখেছেন এই ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জুলাই যোদ্ধা হিসাবে, মা হিসাবে সন্তানকে তিনি এই ফাঁসিবাদের কাছে সঁপে দিয়েছেন। আজকে প্রমাণ হয় বরকতুল্লাহ বুলুর পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কতটুকু ভালোবাসে। এটা তারা প্রমাণ করছে। যেমনি ভাবে প্রমাণিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশ বিনির্মাণে তার যে অবদান, স্বাধীনতার ঘোষক থেকে শুরু করে এই দেশে যুদ্ধ করেছেন সেই জিয়াউর রহমান, তারপরে খালেদা জিয়া, তারপরে আপনারা দেখেছেন আজকে তারেক রহমান। আর তারেক রহমানকে দেখে আজকে একটি গোষ্ঠী মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে। আমার কোনোদিনও বিশ্বাস করে নাই বন্ধুরা। তারা মনে করেছিল লন্ডন থেকে তারেক রহমান আর আসতে পারবে না। বন্ধু আমার, আজকে সেটা প্রমাণ হয়েছে। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে জিয়াউর রহমান, যার নামাজে জানা যায় 40 লক্ষের অধিক লোক হয়েছিল, আর খালেদা জিয়া সেটা প্রমাণ করে 1,40,00,000 লোক হয়েছে। আর তারেক রহমান বাংলাদেশে এসেছে 80 থেকে 1 কোটি লোক হয়েছে। কি প্রমাণ করেছে? বাংলাদেশের মাটি আপনার দাঁড়িয়ে যান, রাজপথে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। 6 নং রাজপথ ইউনিয়ন বিএনপি দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, গরিব দলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সমাবেশ করে এসে উপস্থিত হয়েছে। আমরা জনসভার পক্ষ থেকে রাজনীতিবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার মিছিল বন্ধ করুন। সংগ্রামী বন্ধুরা, বলছিলাম কি সেই কথা শোনেন, এই কথাটি বলছিলাম, সেই কথা হলে বিএনপি কে ষড়যন্ত্র করে ধ্বংস করতে চাচ্ছে একটি গোষ্ঠী, যাদেরকে ফ্যাসিবাদের কাপড়ের তলে ছিল যারা, লক্ষ্য করেছেন না? আজকে তারা সরব হয়েছে, বিএনপির সঙ্গে তারা লড়াই করতে যাচ্ছে, ভোট যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে। বেশ ভালো কথা, ভোট যুদ্ধে অবতীর্ণ হন, কিন্তু খালেদা জিয়া ভালো, জিয়াউর রহমান ভালো, এখন সবচেয়ে খারাপ হয়ে গিয়েছে তারেক রহমান। আপনাদের উদ্দেশ্য কি আমরা কিন্তু বুঝে গিয়েছি। তাই আমরা বলতে চাই, আগামী দিনে বরকতুল্লাহ ভুলুকে যদি এই অঞ্চল থেকে আপনারা এমপি হিসাবে নির্বাচিত করে দিতে পারেন, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে? তারেক রহমান। এটাই তারা সহ্য করতে পারছে না।
আচ্ছা বলো। প্রিয় বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন যেই সন্তান, বরকতুল্লাহ বুলু ভাই সন্তান, স্বামী নাকির সন্তান, সেই 24-এর জুলাই গণঅভ্যুত্থানের 4 রক্তের ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। সেই জুলাই যোদ্ধা ওমর শরীফ ইমরান সানিয়াত আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা দেখছেন এই সে খুব সুন্দর সন্তান, সে দাঁড়াতে পারে না, তার অবস্থা কি হয়েছে। এই প্রস্তুতি আমরা তাই দিয়ে এই জুলাই যুদ্ধকে ধারণ করি। সেই প্রস্তুতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে 3 নং যুবদল ইউনিয়ন, বিএনপি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল মিছিল। আমরা মিছিলকারীদেরকে স্বাগত জানাচ্ছি। প্রেস্টুন নামিয়ে ফেলুন, যারা প্রেস্টুন রাখছে প্রেস্টুন নামিয়ে ফেলুন। বন্ধুরা, আমাদের মাঝে এই জুলাই যুদ্ধ যার কথা বলছিলাম, সে সারিয়া দেশে উপস্থিত হয়েছে। আপনারা করতালির মাধ্যমে তাকে একটু স্বাগত জানান। এই ছেলেটা এই জাতিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে, যে এই ছেলেটি সবচেয়ে বেশি নির্যাতিত হয়ে আজকে পুঙ্গত্ব বরণ করেছে। আজকে তাই আমরা মনে করি এই বরকতুল্লাহ বুলুর পরিবার এমনি আমরা যাই না। বরকতুল্লাহ বুলু 171টা মামলা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে, আর তার স্ত্রী এই বেগমগঞ্জের প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরেছে। আমরা তাই বলতে চাই, আগামী 12 তারিখে আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের একটা ইমানি দায়িত্ব। এই নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদেরকে একটি ইমানি দায়িত্ব পালন করতে হবে। আর সেই ইমানি দায়িত্ব হলো অতন্ত্র প্রহরীর মতো কেন্দ্র পাহারা দিতে হবে। বন্ধুরা, দেবেন তো ইনশাল্লাহ? আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে আগামী 12 তারিখ এই বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা বরকতুল্লাহ বুলুকে এমপি হিসাবে নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা জনাব মাহবুব আলম বিলাল ভাই। এই পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ, ছাত্র জনতা, যে জুলাই যুদ্ধ ওমর শরীফ ইমরান সানিয়াতকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। যে ওমর শরীফ ইমরান সানিয়াত জুলাই যুদ্ধের মধ্যে প্রথম সারির একজন, সেই বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে আন্দোলনে জীবন বাজি রেখে রাজপথে লড়াই করেছেন। সেই জুলাই যোদ্ধা ওমর শরীফ ইমরান সানিয়াত আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে সেই 1991 সাল থেকে একজন 34 বছরের ইয়াং একজন তরুণকে দেশ নেত্রী এবং খালেদা জিয়া বেগমগঞ্জ এবং চৌমুহনী পৌরসভা জনমানুষের উপর তুলে দিয়েছিলেন। সেই 91 সাল থেকে এখন পর্যন্ত শুধু সেই বরকতুল্লাহ বুলু সাহেব নয়, ওনার পরিবার সকলকে স্থান দিয়েছেন বেগমগঞ্জ এবং চৌমুহনী পৌরসভার সকল মানুষজন। আমি এখানে অনেক মুরব্বিয়ান, অনেক পিতৃ সমতুল্য ব্যক্তিত্বরা আছেন, বিশেষ করে আমার সমবয়সী ছোট এবং বড়, যারা আজীবন জনাব বরকতুল্লাহ বুলু সাহেবের এবং আমাদের পরিবারের সাথে সুখ সময় না হোক,
বিপদের সময় কোনো সময় ছেড়ে যান না। আজকে 1991 সাল থেকে এখন পর্যন্ত এসে আমি ওমর শরীফ, মোহাম্মদ ইমরান, সানিয়াত, জনাব বরকতুল্লাহ বুলু সাহেব এবং আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের ভাবি, জনাব শামীমা বরকত লাকির জ্যেষ্ঠ পুত্র হিসাবে সকলের কাছে চিরকৃতজ্ঞ আমাদেরকে পারিবারিকভাবে সম্মানিত করার জন্য। আমার বাবা জীবনভর উনি খুব ভালোবাসেন, ওনাকে যখন কেউ বেগমগঞ্জের মাঠে মানুষের নেতা বলেন। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের সকল মুক্তিযোদ্ধা এবং সকল শহীদগণকে, যাদের কারণে আজকে বাংলাদেশ, যাদের কারণে আজকে আমাদের এই সুন্দর মাতৃভূমি, যাদের কারণে আজকে আমাদের বেগমগঞ্জ। এরই সাথে সরলভাবে শ্রদ্ধা করছি জুলাই 2024-এর সকল বীরশ্রেষ্ঠ সকল যোদ্ধা, যাদের অনেকের নাম আমাদের জানা নেই, কিন্তু তারা একটি ডাকের সাথে চলে এসেছিল বাংলাদেশ রক্ষার্থে। সকল শহীদদেরকে এবং আমাদের বেগমগঞ্জের 7 জন বীরশ্রেষ্ঠ আছেন, নোয়াখালীতে 15 জন আছেন, তাদের পরিবারকে প্রতি সালাম এবং তাদেরকে আল্লাহ জান্নাতবাসী দান করুক। আমি সকলকে কাছে আমি শুধু কৃতজ্ঞতা নয় এবং ক্ষমা প্রার্থনা করছি আমার বাবা এবং আমাদের সকলের পরিবারের পক্ষ থেকে এবং অনেকের পক্ষ থেকে, যে চলার পথে আমার আব্বার বয়স হয়েছে, অনেক ভুলভ্রান্তি হতে পারেন, অনেক সময় অনেক কিছু দেখেও অথবা অনিচ্ছাকৃত অনেক কিছু হতে পারেন। সকলের কাছে আজ আমি সন্তান হিসাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের একজন, আপনারা স্থান দিয়েছেন, আপনারা আজকে তাদেরকে বরকতুল্লাহ বুলু করেছেন। আজকে যেখানেই যাই খুব যে সম্মানটা দেয় সবভাবে। এই বেগমগঞ্জের মানুষ, এই সূর্যমণি পৌরসভার মানুষ, তিলে তিলে সকলের কাছে আমরা গিয়েছি কিনা বলতে পারবো না, কিন্তু সকলেই কোনোভাবে আমাদের ভোটের প্রয়োগ করতে কোনোদিন ভুলেন নাই ধানের শীর্ষে। ওনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসেন, ওনারা দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে ভালোবাসেন, ওনারা দেশ নায়ক তারেক রহমান নতুন বাংলাদেশের উপর আশায় বসে আছেন এবং তারা ধানের শীষকে ভালোবাসেন। এবং ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের সামনে আবার আপনাদেরই ভাই, আপনাদেরই নেতা, আপনাদেরই একজন জনাব বরকতুল্লাহ বুলু আপনাদের কাছে উপস্থিত হয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার আজকে দীর্ঘ 3 বছর পরে আমি অনেককে কথা দিয়েছিলাম যে আমি গীততলি যাব, আমি শরীরপুর যাব, আমি বেগমগঞ্জের আনাচে কানাচে ঘুরে বেড়াবো। আপনারা দোয়া করবেন যেন আমি সেই কথাটা রাখতে পারি এবং এই সাথে সেই কথাটা যেন জনাব বরকতুল্লাহ বুলু সাহেব রাখতে পারেন এবং ওনার পরিবার এখানে আছে, যে আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ওনার ক্ষমতার ভাগ নয়, বাবা হিসাবে আমি যেমন বলছি, আমার মা আছেন, আমার পরিবার আছেন, যেন ওনার কথা, আমার বাবা আমাদের কাছে অনেক বড় জিনিস, আমার মা আমাদের কাছে অনেক বড় জিনিস, সেই মা বাবার কথা যেন সুন্দরভাবে রাখে থাকতে পারে এবং এটার প্রতিশ্রুতিটা দেওয়ার জন্য আমরা 3 ভাই এটা রঙ্গিলায় বদ্ধ আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং দেশ নেত্রী বেগম আমাদের নেত্রী চলে গেছে, ভাবতে এখনো বিশ্বাস হয় না। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবে এবং আমাদের অনেকে অনেক মুরব্বিয়ান যারা আব্বা বলতেন এক সময়, আজকে বিএনপি কেন বিএনপির ঘাঁটি, একজন পিলার ছিলেন, তখন অনেক কিছু ছিল, ব্যবস্থা ছিল, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে ভালোবেসে ওনারা বিএনপির ঝান্ডা এই দূর পর্যন্ত রেখে গিয়েছিলেন এবং প্রজন্ম থেকে প্রজন্ম তারা বিএনপিকে আনুগত্যের সহিত ভালোবাসার জন্য তারা নির্দেশও দিয়ে গেছিলেন।
সকল সে মুরব্বিয়ান, সকল সে পিলারদের জন্য আমাদের সেলুট এবং সালাম। এখানে যারা আছেন সকলেই, শুধু বিএনপি নয়, আমরা সকলে একে অপরের জন্য কাজ করব। নতুন বাংলাদেশ, নতুন প্রজন্মের জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ। সবাইকে দোয়া করবেন। লাস্টে একটাই কথা বলবো, ভোট দিবেন কি সে, ভোট দিবেন কি সে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ। ধন্যবাদ ওমর শরীফ ইমরান সারিয়াতকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা জনাব বাবু কামাখ্যা চন্দ্র দাস। জনাব বাবু কামাখ্যা চন্দ্র দাস এখন আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করবেন। আমি যেহেতু সভার সভাপতি, আমি অনুরোধ করছি গুরুবার সুযোগ্য ছোট সন্তান মাহাতির মোহাম্মদ ইমরান, সে প্রফেসরি করে একটা ইউনিভার্সিটিতে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বেগমগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন খালি ভোটের জন্য নয়, পুরো বেগমগঞ্জের ভবিষ্যতের জন্য। তাই আমি এটাই বলবো যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এবং ইনশাআল্লাহ ধানের শীষের প্রতীককে জয় লাভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটাই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় ভাইরা, বক্তব্য বেশি দেব না, দুটি কথা বলবো, দুটি লাইন। 12 তারিখ পর্যন্ত আপনারা অনেক কষ্ট করতেছেন। 5 তারিখের পরে আমাদের এই দলের ভূমিকা আপনারা দেখেছেন। আমরা বেগমগঞ্জে এরকম কোন কাজ করি না 5 তারিখের পরে, যার প্রতি এই দেশের ভোটাররা, বেগমগঞ্জের ভোটাররা আমাদের উপর রাজ করবে। আমরা 12 তারিখে নরোত্তম পাড়ি জুলাই যোদ্ধা পঙ্গু হয়ে গেছেন। তোমার নাম কি? নাম বলো একটু। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন, বাড়ি নরোত্তমপুর। দেখেন, শুধু একটি ভোটের জন্য, শুধু একটি ভোটের আন্দোলনের জন্য আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো 12 তারিখের পরে আমাদের কি ভূমিকা থাকবে। আমাদের প্রিয় নেতা বলেছেন প্রতিশোধ রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, 1 নম্বর। 2 নম্বর, স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার সবককে শক্তির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। তৃতীয়ত, মাদক এবং সন্ত্রাস মুক্ত বেগমগঞ্জ গড়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। 4 নম্বর, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, স্বাধীনতা যুদ্ধের সপক্ষের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সবাই মিলে মিশে উন্নয়ন করার জন্য আমরা কাজ করতে হবে। চাঁদাবাজি, বিল্ডিং দখল করবে, বিল্ডিং ভাঙবে না, করতে গেলে পয়সা দিবে, এটার বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। সর্বশেষ 12 তারিখ সবাই মিলে মিশে উন্নয়নের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতা রক্ষার স্বার্থে 71কে আমরা যেন না ভুলে যাই, তার স্বার্থে কাজ করতে হবে। যেই আমাদের ভোট করতে আসবে তাদেরকে সহযোগিতা করে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। ধন্যবাদ বাবু কামাখ্যা চন্দ্র দাসকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনারা সব বক্তব্য নিয়ে আসছেন। সেই দুপুর থেকে
শোনার জন্য, আগামী 12 তারিখে যাকে নির্বাচিত করার জন্য বেগমগঞ্জের 5 লক্ষ ভোটার আজকে উদ্গ্রীব হয়ে যাচ্ছে। সে আমাদের প্রিয় নেতা, যাকে 4 বার এই বেগমগঞ্জের মানুষ তার শেষে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমরা আগামী 12 তারিখে দায়ের শেষে ভোট দিয়ে যাকে পঞ্চমবারের মতো জাতীয় সংসদে পাঠানোর জন্য আজকে মনস্থির করছি। সেই আমাদের প্রিয় নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক যুব দলের সভাপতি জননেতা জনাব বরকতুল্লাহ বুলু। জনাব বরকতুল্লাহ বুলু, ভোট দিব কিসে? ভোট দিব কিসে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বেগমগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের নোয়াখালী বারের সম্মানিত নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বুলবুল সাহেবকে, যিনি আমাদের অনেক আইনি সহায়তা দিয়েছেন। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক জনাব হাজী কাসিম সাহেবকে। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের 5 বারে নির্বাচিত 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, অত্যন্ত বিএনপির দক্ষ সংগঠক জনাব আবুল কালাম আজাদকে। আমি পরিচয় করে দিচ্ছি কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, নোয়াখালী বারের একজন প্রভাবশালী সদস্য, বিশিষ্ট আইনজীবী জনাব পলাশ সাহেবকে। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের অত্যন্ত কঠোর পরিশ্রমী নেতা, এক সময় আমার সাথে যুবদল করেছেন, তেজগাঁ কলেজের সংসদের নির্বাচিত নেতা ছিলেন, আমাদের নোয়াখালীর ছায়ানীর কৃতি সন্তান জনাব হুমায়ুন কবির চৌধুরীকে আমি পরিচয় করে দিচ্ছি। আমি আজকে আপনাদের সামনে যাকে আজকে আমাদের সামনে 12ই ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক কঠিন পরীক্ষার দিন, ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশ বিভাগে বিভক্ত। একদিকে স্বাধীনতার সপক্ষের শক্তি, আরেকদিকে 71 সালে পরাজিত রাজাকার আল বদররা, ঠিক কিনা? যারা 71 সালে আমার 30 লক্ষ মানুষকে হত্যা করেছেন, যারা 1 কোটি মানুষকে ভারতে বিভূতি বানিয়েছিলেন, এর মধ্যে 90% ছিল সনাতন ধর্মের হিন্দু ভাই ও বোনেরা, ঠিক কিনা? এই 30 লক্ষ মানুষের মধ্যে 20 লক্ষ ছিল সনাতন ধর্মের হিন্দু ভাই ও বোনেরা। আমাদের ঘর বাড়ি কি পাঞ্জাবিরা চিনতেন? কোন বাড়িতে যুবতী মা আছেন, বোন আছেন, চিনতেন? এই রাজাকার আল বদররা, এই জামাতের নেতারা সেদিন ঘর বাড়ি চিনে দিয়েছেন, আমাদের মা বোনদের ইজ্জত সম্ভ্রমহানি করেছেন। তারপর তাদের নেতা মওদুদি, গোলাম আজম, মতিউর রহমান নিজামীরা ফতোয়া দিয়েছেন, যুদ্ধের ময়দানে নাকি মা বোনরা গনিমতের মাল। নাউজুবিল্লাহ বলেন। এই মুনাফিক, এই শেখ, এই ইসলাম আকীদা বিরোধী, তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। আমার নিজের দেখা বেগম খালেদা জিয়ার পায়ের কাছে বসে তারা সেদিন বলেছিলেন, বেগম ম্যাডাম আমাদেরকে একটু আপনার 4 দলে জোটে নেন। ম্যাডাম সহজ সরল ভাবে তাদেরকে নিয়েছিলেন। তারপর তাদেরকে 2 আল বদরের নেতাকে মন্ত্রী বানিয়েছিলেন, বানান নেই? আজকে তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নাকি দুর্নীতিবাদ ছিলেন, বেগম জিয়া নাকি দুর্নীতিবাদ ছিলেন, তারেক রহমান দুর্নীতিবাদ। আরে মুনাফিক, তোমরা যদি বেগম জিয়া দুর্নীতিবাদ হয়ে থাকে, সেটি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করো নাই কেন? তোমরা তো বেগম খালেদা জিয়ার পায়ের তলে বসে ব্যাংক নিয়েছ, বিমা নিয়েছ, বিশ্ববিদ্যালয় নিয়েছ, মেডিকেল কলেজ নিয়েছ, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়েছ, বিভিন্ন প্রতিষ্ঠান নিয়েছ, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছ। সেদিন তো ভালো লেগেছে, সেদিন তো বলো নাই বেগম জিয়া খারাপ লোক। আজকে তাদের টাকায় এখানে আমাদের নেতা অ্যাডভোকেট রহিম বলেছেন 1942 সালে জামাত ইসলাম সৃষ্টি হয়েছে। এই জামাত ইসলাম
1946 সালে ব্রিটিশরা পাক ভারতে একটি ভোট দিয়েছিলেন। এই বাংলা পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। সেদিন সমগ্র ভারতবর্ষের মুসলমানদের নেতা ছিলেন মোহাম্মদ আলী কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক কিনা? এই মওদুদিরা সেদিন ফতোয়া দিয়েছেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ নাস্তিক, সে মুসলমানদের নেতা হতে পারে না। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মধ্য চরিত্রহীন লম্পট মুসলমানদের নেতা হতে পারে না। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম নাকি নাস্তিক। এই ফতোয়া দেয় নাই, দিয়েছেন। তারা সেদিন পাকিস্তানের বিরোধিতা করেছেন, তারা সেদিন ভোট দিয়েছেন, 6টি আসন পেয়েছিলেন। তারা এই জামাত ইসলাম সেদিন 6টি আসন পেয়েছিলেন। এই 6টি আসন মানে 6টি জেলা। আজকে সেদিন যদি তারা পাকিস্তানের পক্ষে ভোট দিতেন, তাহলে মালদা, মুর্শিদাবাদ, করিমগঞ্জ পুরো পাকিস্তানের অংশ হতো। সেখানে পশ্চিম পাকিস্তানে আরো 3টি জেলা পাকিস্তান হতো। সেদিন তারা ভোট দিয়েছেন মহাত্মা গান্ধীকে, মতিলাল পন্ডিত জওহরলাল নেহরুর পক্ষে, অবিভক্ত ভারতের পক্ষে। সেদিন তারা পাকিস্তানের পক্ষে ভোট দেয় নাই। এই মাওলানা মওদুদিকে জেনারেল আইয়ুব খান, ফিল্ড মার্শাল আইয়ুব খান একবার ফাঁসির অর্ডার দিয়েছিলেন, তারপর আবার মাফও করে দিয়েছে। তাই আজকে আমরা বলতে চাই, এই মওদুদিদের ফর্মুলা মদিনার সনদের সাথে রসুলের ইসলামের সাথে কোনো মিল নেই। আছে? তারা রসুলের সাথে কোনো মিলাদ করে না, তারা কোনো মুনাজাত করে না। তারা ইসলামের সবচেয়ে বড় নিষিদ্ধ কোন জিনিসটি? বরন্ত সুদ। সুদ ইসলামে হারাম না? তারা ব্যাংক করেন, ইসলামের জীবন বীমা হারাম না? আল্লাহকে বিশ্বাস না করে আপনি জীবন বীমা করে যাবেন, আপনার সন্তান আপনার মৃত্যুর পরে সে টাকা ভোগ করবে, এটা ইসলামে হারাম। আপনার সুদের ব্যবসা করেন, জীবন বীমার ব্যবসা করেন, আপনারা এগুলো জায়েজ করেন আর বলেন আপনার ইসলামের আকীদার কথা বলেন। আজকে এই মুনাফিকদের হাত থেকে তারা 71 সালেও এই 30 লক্ষ শহীদের রক্তের সাথে সেদিন তারা হত্যা করেছে। 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের সাথে তারা জড়িত ছিল। আজকে তারা 47 সালে পাকিস্তানের বিরোধিতা করেছেন, অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছেন। তাই আজকে আমরা বলতে চাই, এরা আজকে যে কথাগুলো বলছেন, এতে বাংলাদেশ আবার 71 সালে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। তাদের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, কত দাম্ভিকতার সাথে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে আমার বোনেরা, আমার সন্তানরা লেখাপড়া করে, বলেছেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা নাকি বেশ্যা হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। কর্মজীবী মারা নাকি বেশ্যা হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। এই দেশে কর্মজীবী মহিলাদের চাকরির ব্যবস্থা করেছেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। মহিলা পুলিশ করেছেন, মহিলা আনসার করেছেন। 30% মহিলাদের কোটা নারী ও শিশু মন্ত্রণালয় করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। 30% কোটা প্রাথমিক শিক্ষক সহ বিভিন্ন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে বাংলাদেশকে উন্নয়নের সোপানে নিয়ে এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। 1977 সালে ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন, সেখানে সেদিন বাদশাহ খালেদ ছিলেন আপনার ওয়াইসির সভাপতি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার সাহসিকতার সাথে বললেন, আমি একটি গরিব দেশ থেকে এসেছি, গরিব দেশের সরকার রাষ্ট্রপ্রধান, আপনাদের কোটি কোটি ডলার পেট্রো ডলার আছে, আপনাদের উন্নয়নের প্রয়োজন, আমার দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজন। আপনার দেশের যদি জনশক্তি আপনার দেশের জন্য ওয়াইসির এই দেশগুলোর জন্য খুলে দেন, আমার দেশে উপকৃত হবে, আপনারা উপকৃত হবেন। সেদিন বাদশাহ খালেদ জিয়া রহমানের এই প্রস্তাব সর্বসম্মতি করে গ্রহণ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য, ইতালি সহ সমস্ত দেশে এই বাংলাদেশের মানুষদের চাকরির ব্যবস্থা করেছিলেন। আজকে এই 1.5 কোটি মানুষ 2 লক্ষ কোটি বিদেশ থেকে পাঠান, আমার দেশের অর্থনীতির উন্নয়ন হয়েছে। আজকে তারা ব্যবসা বাণিজ্য করেন। এখানে রহমান আছে, ইজারুর রহমান সৌদি আরবে গিয়েছে চাকরির জন্য। আজকে সেখানে সে 1000 কোটি টাকার ব্যবসা করে, সেখানকার শিল্পপতিদের খাতায় নাম লিখেছেন। এটা কার অবদান? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান, অন্য কারণ নয়। তাই আমরা আজকে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেশে গার্মেন্টস শিল্প করেছেন, ব্যাংক করেছেন, বীমা করেছেন। 50 লক্ষ মা বোনরা আজকে গার্মেন্টস শিল্পে চাকরি করেন। এই মুনাফিকরা যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে,
তারা আগেই সিগন্যাল দিয়েছেন মা বোনরা নাকি বেশ্যা হয়ে গেছেন, বেশ্যা হয়ে গেছেন। এই মা বোনরা তাহলে কি হবে? তাহলে আফগানিস্তানে কারজার পরে যে তালেবান সরকার এসেছেন, তারা আফগানিস্তানে আজকে মেয়েদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সব জায়গায় লেখাপড়া বন্ধ করে দিয়েছেন, মেয়েদের ঘরে ঢুকিয়ে দিয়েছেন। আজকে এই তালেবানদের উত্তরসূরি এই জামাত যদি বাংলাদেশে ক্ষমতা আসে, তাহলে বাংলাদেশের মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, আমাদের সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। তার আলামত তারা আগে দিচ্ছে। তাদের এক নেতা বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ খুব পেরেশানিতে আছেন, আল্লাহ খুব পেরেশানিতে আছেন, আল্লাহ খুব পেরেশানি। নাউজুবিল্লাহ বলেন। মুসলিমরা জিজ্ঞাসা করলেন, নেতা আল্লাহ কি কারণে পেরেশানিতে আছেন? উনি বললেন, জানেন না, আল্লাহ দারুল্লাহকে ক্ষমতা নেওয়ার জন্য পেরেশানিতে আছেন। এটা জানা। বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে হাজার হাজার মুসল্লির সামনে এই বক্তব্য দিয়েছেন উদ্যোক্তাপূর্ণ বিধায়ক ইসলামের শেখ, যারা ইসলামের আকীদা বিরোধী সেই বক্তব্য দিয়েছেন। এদেরকে ভোট দেওয়া যায়? এদের কাছে বাংলাদেশ নিরাপদ? অতএব এদের কাছে আমাদের মা বোনরা নিরাপদ? ৭১ সালেও নিরাপদ ছিল না, এখনো নিরাপদ নয়। তাদের আরেক নেতা বলছেন, তারেক রহমান বিভিন্ন জনসভায় ওনার সহধর্মিনী কেন নিয়ে যান? আরে উনি ওনার সহধর্মিনীকে নিয়ে যাবে না? এখানে আলেম ওনারা আছেন, অনেকে আছেন। যুদ্ধের ময়দানে রাসূল ওনার কোন বিবি আয়েশা বা অন্য কোন বিবিকে ছাড়া যুদ্ধের ময়দানে যেতেন না, ঠিক কিনা? সাহাবারা যুদ্ধের ময়দানে তাদের বিবিদের ছাড়া যেতেন না, ইসলামের সেনাপতিরা যেতেন না, ইসলামের সৈনিকরা যেতেন না। এটা জায়েজ ছিল, এটা রাসূলেরই ছিল। আজকে আমি আমার বিবি নিয়ে যাব নাকি আপনাদের মতো আরেকজনের বিবি নিয়ে চলে যাব নাকি? অতএব কথাবার্তা বলতে লাগাম টানবেন। রাসূল বলেছেন, ইসলামে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য শিক্ষা ফরজ, ঠিক কিনা? আজকে আমরা বলতে চাই, তাদের আরেক নেতা বললেন, আপনি বিড়ি যত ইচ্ছা তত সুখান দেবেন, মনে মনে গাড়ি পাল্লা বলবেন, আপনার সমস্ত অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওনাদের আরেক নেতা শাহজাহান চৌধুরী, অনেক বড় নেতা, উনি চিটাগাংয়ের এক জনসভায় দাঁড়িয়ে বললেন, আমি যদি বলি এই সূর্য তুমি থেমে যাও, তাহলে থেমে যাবে। 2,20,000 নবী রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন, কেউ কোনদিন এই মতো দাম্ভিকতাপূর্ণ কথা বলতে পেরেছেন? আল্লাহ রাসূল বলেছেন, এরকম বেদায়েত কথা এই জামাত ইসলাম ছাড়া বাংলাদেশে আর কেউ বলে না। আবার উনি বলেছেন, আমি যদি চাই আপনারা মাটির উপরে থাকবেন, আর আমি যদি চাই আপনারা মাটির নিচে থাকবেন। আর মানে উনি ৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছেন, ২ লক্ষ বাঙালির সম্ভ্রমহানি করেছেন, আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছেন। এটা ৭১ সাল না, এটা ২০২৬ সাল। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাংলাদেশ, এটা বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, এটা তারেক রহমানের বাংলাদেশ। অতএব আপনারা এই সুযোগ বাংলাদেশে আর কখনো পাবেন না। আপনারা কাদের দালালি করছেন? যদি জেনে দেখেন, মাওলানা মওদুদী সেদিন আইয়ুব খান যেদিন সারা পৃথিবীর মুসলমানদের নিয়ে ইসলামিক সেক্রেটারিয়েট করেছিলেন, আজকে যেটা ওয়াইসি, এই ইসলামিক সেক্রেটারিয়েটের প্রথম প্রেসিডেন্ট ছিলেন গিলবার্ট আইয়ুব খান, ঠিক কিনা? এই সেক্রেটারিয়েট করার পরে এই মওদুদী সেদিন ফতোয়া দিয়েছেন যে আইয়ুব খান ইসলামের বিরুদ্ধে হাত দিয়েছেন, সে কাজটি তাকে ক্ষমতার থেকে নামাতে হবে। সেই টাকা ছিল পেন্টাগনের টাকা, সেই টাকা ছিল মুশারফের টাকা, সেই টাকা ছিল ইহুদিদের টাকা দিয়ে। সেদিন আইয়ুব খানের মতো নেতাকে আপনারা ক্ষমতাচ্যুত করেছেন, আপনারা পাকিস্তান ভাঙার ব্যবস্থা করেছেন। তাই আজকে আমরা বলতে চাই, আপনার কাদের টাকা দিয়ে আজকে হাজার হাজার কোটি টাকা আপনাদের নেতারা বলেন সরকারের টাকা শেষ হয়ে যাবে, জামাতের টাকা শেষ হবে না। এই টাকার সোর্স কোথায় থেকে আসছে? আপনাদের এই টাকা কোথায় থেকে আসছে? ইনশাআল্লাহ গত সরকারও যেমনি ভাবে জনগণের কথা না শুনে পালিয়ে গেছেন, আপনাদেরকে ওই জনগণের কাছে এই টাকার হিসাব আগামী দিনে দিতে হবে। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই মধ্যপ্রাচ্য শয়তানি সহ এই রাস্তাটি খুলেছেন। এবং খালেদা জিয়া 1991 সালে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন না? আমাকে উনি অত্যন্ত তরুণ বয়সে এই বেগমগঞ্জের নির্বাচন করার জন্য পাঠিয়েছিলেন। আপনারা সেদিন আমাকে দেখেন নাই, আপনাকে চিনেন নাই। আপনারা চিনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ধানের শীষ, আপনারা চিনেছেন বেগম খালেদা জিয়াকে, আপনারা বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়ে সেদিন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন, ঠিক কিনা? সেদিন বেগম খালেদা জিয়া ক্ষমতা এসে কৃষকদের 5,000 কোটি টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করে দিয়েছিলেন, ঠিক কিনা? সেদিন বাইরার প্রেসিডেন্ট ছিলেন এই বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান সেদিন সোনাগাজীর মোশাররফ সাহেব। উনি আমার সাথে ওনার সম্পর্ক ছিল। উনি আমাকে বললেন পুরো একটা চিঠির প্রয়োজন মাহাতির মোহাম্মদের কাছে। ডক্টর মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। কি চিঠি? মালয়েশিয়ার প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা আছে, শুধু একটা চিঠি দিলেই এই বাজার খুলে যাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম, মোশাররফ ভাইকে নিয়ে আসলাম। বেগম খালেদা জিয়া ডক্টর মাহাতির মোহাম্মদের অনুকূলে একটি চিঠি দিলেন, আপনার দেশের উন্নয়নের প্রয়োজন, আমার দেশে দক্ষ জনশক্তি আছে। এই চিঠি পাওয়ার 15 দিনের মধ্যে মাহাতির মোহাম্মদ বাংলাদেশের জন্য বাজার খুলে দেন। আজকে 20 লক্ষ মানুষ মালয়েশিয়ায় চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে আছে। এর অবদান কার? এবং খালেদা জিয়ার, অন্য কারণ নয়। এখানে আমাদের মালয়েশিয়া বিএনপির সভাপতি শহীদ আছে, শত শত কোটি টাকার ব্যবসা করে, তার অবদানে, এবং খালেদা জিয়ার অবদানে, অন্য কার অবদানে নয়। তাই আজকে আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়া 91 সালে ক্ষমতা আসার পর মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন, উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছেন, ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে এবং বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছেন। সেদিন আমি করুন এমপি ছিলাম, গ্রামে আসলে মুরব্বীরা বলতেন, বাবা আপনারা তো মেয়েদের বিনা বেতনে সব কিছু করছেন, ছেলেদের জন্য তো কিছু করছেন না। এই ছেলেদের, এই মেয়েদের পাত্র কোথায় পাওয়া যাবে? আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ওনাকে বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, গ্রামের মানুষ তো মুরব্বীরাই কথা বলেন। উনি বললেন, তুমি শান্ত হয়ে বসো, আমি আগামী কথা না বলেছ, আর তো বলেছ না, আমি আগামী 50 বছরকে সামনে রেখে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য আমি এই কর্মসূচি নিয়েছি। তুমি দেখবা 10 বছর 15 বছরের মধ্যে এই মেয়েরা শিক্ষিত হবে, এরা মা হবে। যে পরিবারের মা শিক্ষিত, সেই পরিবারের কোন সন্তান অশিক্ষিত থাকতে পারে না, ঠিক না? আমি সমগ্র জাতিকে শিক্ষিত করার জন্য, সমগ্র গ্রামীণ সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আজকে আমি এই কর্মসূচি নিয়েছি। আজকে গ্রামে হাঁটলে মা বোনদের কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ, তাদের চাকরি, প্রাইমারি স্কুলের, বিভিন্ন স্কুলের, বিভিন্ন এনজিওতে তারা চাকরি করেন। তার অবদান এবং খালেদা জিয়ার অবদান। হ্যাঁ, এই যে শহীদ কাদের আমাদের ইটালি বিএনপির বড় নেতা, অনেক বড় স্টোর, কি স্টোর? সেটা হলো ডিপার্টমেন্টাল স্টোর, 100 কোটি টাকার ব্যবসা করে ইটালিতে। কার অবদান? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেগম খালেদা জিয়ার অবদান। তাই আজকে আমরা বলতে চাই, আমার বক্তব্য সংক্ষেপ করে নিয়ে আজকে আমরা আজকে বলতে চাই, পৃথিবীতে 3টি ঘটনা বিরল, এর সাথে কোনো ঘটনা মিলানো যাবে না। একটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেদিন শাহাদাত বরণ করেছেন 1981 সালের 30 মে, সারা মুসলিম বিশ্বে 10 দিন ব্যাপী শোক পালিত হয়েছে। বাংলাদেশে 40 দিন ব্যাপী শোক পালিত হয়েছে। বাংলাদেশের সকল মানুষ সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের লাশের সাথে একাত্মতা করেছেন। এইটি পৃথিবীর ইতিহাসের সর্ববৃহৎ জানাজা ছিল, ঠিক কিনা? 25শে ডিসেম্বর 2025, 17 বছর নির্বাচনে থেকে আমাদের দেশে এসেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। 17 মিনিটের একটি বক্তব্য দিয়েছেন, সেখানে বারবার ইনশাআল্লাহ বলেছেন, একবার মাঝখানে বলেছেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের রক্তকে ধারণ করে, মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধারণ করে, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের রক্তকে ধারণ করে বাংলাদেশের সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড় সমতলের সকল নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষকে আমরা একসাথে নিয়ে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো। বলেন ওই সাথে উনি কি বলেছেন? হ্যাঁ, ওই সাথে উনি বলেছেন আমরা
রাসূলুল্লাহ সাল্লামের মদিনার সনদের ভিত্তিতে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব, বলেন নাই? অতএব আজকে বাংলাদেশের একজন হাক্কানি আলেম জোর গলায় বলেছেন, আচ্ছা আমি কারোর নাম বলতে চাই না, একজন হাক্কানি আলেম বাংলাদেশের সবার কাছে প্রিয় আলেম কি বলেছেন? জামাত ইসলাম আপনাদের সাথে আমাদের রাজনৈতিক কথাবার্তা হতে পারে, শুধু জামাত বাংলাদেশ রাখেন, ইসলাম কেটে দেন, আপনাদের কাছে ইসলামের কোনো আকিদা নেই, আপনাদের কাছে ইসলামের কোনো নাম নেই, কিছু নিশানা নেই, আপনারা মানুষকে ধোঁকা দিচ্ছেন, ইসলামের নামে আপনারা মুসলমানিত্ব নষ্ট করছেন, আপনাদেরকে এই দেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না। তাই আমাদের পবিত্র দায়িত্ব, আমাদের প্রিয় নেতা এসেছেন 17 বছর পর, 1 কোটির অধিক মানুষ পৃথিবীর ইতিহাসে কোনো নেতার জন্য এত বড় রাজনৈতিক সম্বর্ধনা হয় না, হয়েছে? বাংলাদেশে আমাদের প্রিয় নেত্রী 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদেরকে নিয়ে জেল খেটেছেন, ওনাকে জেলখানায় 16 পয়জনিং করেছেন, উনি ইয়াসির আরাফাতের মতো আস্তে আস্তে মৃত্যুর মুখে নিপতিত হয়েছেন, ওনার হার্ট, লিভার, কিডনি, ফুসফুস নষ্ট হয়ে গেছে, একটি ছেলে বিনা চিকিৎসায় মালয়েশিয়ায় মারা গেছেন, আরেকটি ছেলে কোমর ভেঙে লন্ডন পালিয়ে গেছেন, 17 বছর সেখানে নির্বাচনে ছিলেন, তারপর আপোষ করেন নাই বাংলাদেশের মানুষের সাথে, মানুষের অধিকারের আদায়, বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য। সেই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমনি ভাবে জানাজা পেয়েছেন, তার চাইতে 3 গুণ বেশি মানুষ বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছেন, ঠিক কিনা? আমার মনে হয়, আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি, কিয়ামত পর্যন্ত কোন মুসলমানের ভাগ্যে এত কোটি কোটি মানুষের জানাজা জুটবে না যে জানাজা বেগম খালেদা জিয়া পেয়েছেন। ৪৬ বছর পরে ওনার স্বামীর সাথে ওনার দেখা হয়েছে। এই বিদুষী নারী, মহিষী নারী 34 বছর বয়সে বিধবা হয়েছেন, কিন্তু কোন আরাম আয়েশের দিকে যান না, ইচ্ছা করলে রাজধানীর মতো থাকতে পারতেন, কিন্তু এদেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। আমি উনি যেদিন ঘর থেকে বেরিয়ে আসেন সেদিন থেকে ওনার সাথে ছিলাম। তাই আজকে আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়া আজকে ওনার স্বামীর পাশে ওনার সমাধি হয়েছে, এর থেকে বড় সৌভাগ্যবান মহিলা পৃথিবীর ইতিহাস আর হতে পারে না, ঠিক কিনা? তাই আমরা এমন এক নেতা রাজনীতি করে, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যিনি রণাঙ্গনে যুদ্ধ করে আমাদের জন্য একটি স্বাধীন পতাকা নিয়ে এসেছেন, একটি মানচিত্র নিয়ে এসেছেন, একটি ভৌগোলিক অবস্থান নিয়ে এসেছেন। সেই কারণে 1 কোটি মানুষ, হিন্দু ভাইরা ভারত থেকে বাংলাদেশে আসতে পেরেছেন, ঠিক কিনা? আজকে তো আমরা বলতে চাই, ওনার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদের সুযোগ্য পুত্র তারেক রহমান সারা পৃথিবীতে আজকে সমাদৃত নেতা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন, ঠিক কিনা? আজকে 5 মিনিট আজকে, তাই আমি বলতে চাই, আপনারা বেগম খালেদা জিয়ার লাশের সাথে যেভাবে একাত্মতা ঘোষণা করেছেন, আগামী 12ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার লাশকে সম্মান দেখে তার সুযোগ্য পুত্র তারেক রহমানকে 12ই ফেব্রুয়ারি ধানের শীতে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। আমাকে ভোট দিলেন না, আপনারা 1991 সালে আমাকে ভোট দেন, আপনারা ভোট দিয়েছেন বেগম খালেদা জিয়াকে ধানের শীতে। আপনারা 2008 সালে এই বাইনি আহমেদের, বাইজাবদি আহমেদের বিরুদ্ধে আমাদের লোকদের গ্রেপ্তার করেছেন, শত প্রতিকূল অবস্থার মধ্যে আর্মির ট্যাঙ্কের সামনে, গাড়ির সামনে শুয়ে আপনারা সেদিন ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বিদলের নেতা নির্বাচিত করেন। আজকে আপনাদের মানে পরীক্ষা, আপনার 12 তারিখ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। আমি এখানে একটি ঘোষণা দিতে চাই, আমাকে অনেকে বলেছিলেন কিরণ অনেক জায়গা সম্পত্তি মানুষের জোর করে নিয়েছেন, যারা সম্পত্তি লুট করে এই গ্লোব ফ্যাক্টরি, তাদের বাড়ি, এগুলা যেন কিভাবে নিরাপদে থাকে। আমি বলেছি, তুমি একটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবা, 7,000 মানুষ এখানে চাকরি করে। কিরণ যদি অন্যায় করে থাকে, আইন আছে, আইনের মাধ্যমে তার বিচার হবে, ঠিক কিনা? এখানে আমি আজকে বলতে চাই,
বিগত 17 বছর অনেক কিশোর গ্যাংয়ের সৃষ্টি হয়েছে, অনেক চাঁদাবাজের সৃষ্টি হয়েছে, অনেক মাদক ব্যবসায়ীর সৃষ্টি হয়েছে, অনেক ইয়াবা ব্যবসায়ীর সৃষ্টি হয়েছে, অনেক গাঁজা ব্যবসায়ীর সৃষ্টি হয়েছে, অনেক মদ ব্যবসায়ীর সৃষ্টি হয়েছে। আমরা যদি 12 তারিখ ক্ষমতা আছে ইনশাল্লাহ, সর্বপ্রথম আমার দলের যদি কেউ চাঁদাবাজ থাকে, দখলবাজ থাকে, তাকে আমি প্রধান করব। এই প্রধানমন্ত্রীর কমিটি পৌরসভায় কোন চাঁদাবাজ, কোন দখলদারের কোন চিহ্ন আমরা রাখবো না ইনশাল্লাহ। আপনি আমার সাথে একমত আছেন? হাত তুলে দেখান। যারা এর সাথে জড়িত, চাঁদাবাজরা, মাদক ব্যবসায়ীরা, মাদক ডিলাররা, আপনারা 12 তারিখের পরে যদি তারেক রহমান ক্ষমতা আসে, আপনারা নিজেরাই এই বেগমগঞ্জ ছেড়ে চলে যাবেন। না হলে আপনাদের অবস্থান হবে মাইক দিয়ে একটা কারাগার আছে না, সেই কারাগারের বাইরে। আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবো না। পরিশেষে আমাদের লোকজনকে আপনারা অনেকে বলেছিলেন বেগম জিয়া 2001 সালে এসে ক্লিন হাউস করেছেন, আমাদের 200 নেতা কর্মী মারা গেছে। আরে তারেক রহমান বলেছেন আমি একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, একটি নিরাপদ জনপদ, কোন সন্ত্রাসীর অবস্থান বাংলাদেশে হবে না। 2001 সালে ক্লিন হাউস যেটা হয়েছে, এর সাথে আরো 5 গুণ বড় ক্লিন হাউস বাংলাদেশে হবে। আমাদের নেতা কর্মীরা থাকলে তারাও এর পরিণতি ভোগ করতে হবে, অন্য দলেরটা তো হবেই। তাই এই কথা বলে আমারও আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা একটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বিবি ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশতে যাব কিনা? রাসূল নিশ্চুপ হয়ে গেলেন, বললেন মা তোমাকে তো আমি বেহেশতে যাওয়ার গ্যারান্টি দিতে পারি না। তোমার স্বামীর খেদমত, তোমার ইবাদত বندگی রাজি খুশিতে থাকে, আল্লাহ যদি রাজি খুশি হয় তাহলে তুমি বেহেশতে যাবে। আমি আল্লাহ থেকে একটি অনুমতি নিয়ে এসেছি, হাসরের ময়দানে আমি আমার উম্মতদের জন্য সুপারিশ করব, সেই রকম তোমার জন্য একটা সুপারিশ করতে পারি। তোমাকে আমি বেহেশতে যাওয়ার টিকিট দিতে পারি না। আজকে এই গোলাপের জামাত নাকি রাসূলুল্লাহ যেখানে তার প্রিয়তম কন্যাকে দিতে পারে নাই, ওনারা বেহেশতের টিকিট দিয়ে দিচ্ছে। আমি শেষ একটা হাদিস বলে আমি একটা শেষ হাদিস বলতে চাই। কোরআনের একটা আয়াত, সূরা নাসরের 70 নম্বর আয়াত, রাব্বানা ওয়াজআলনা বিল্লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা বিল্লাদুনকা নাসিরা। এই জামাত ইসলামের আল্লাহর ওলিকে বিশ্বাস করে না, খানকা বিশ্বাস করে না, মাজারে বিশ্বাস করে না। এই উপমহাদেশ 700 বছর 800 বছর মুসলমানরা শাসন করেছেন, 500 বছর সুলতানি আমল ছিল, 300 বছর মোগল আমল ছিল। একজন সম্রাট, একজন সুলতান কাউকে মুসলমান করে না। কিভাবে এত কোটি কোটি মানুষ মুসলমান হলো? খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল রাদিয়াল্লাহুর মতো আল্লাহর ওলিরা আত্মশুদ্ধ মানবরা দেশে এসেছে। সফিজমের কারণে তাদের শীতল ছায়া এসে কোটি কোটি মানুষ মুসলমান হয়েছেন, ঠিক কিনা? তাদেরকে ঘিরে মাজার করে উঠেছে, তাদেরকে ঘিরে খানকা উঠেছে। এরা 5ই আগস্টের পরে 100 মাজার ভেঙে দিয়েছেন। তারা মাজারে বিশ্বাস করেন না, তারা আল্লাহর ওলিতে বিশ্বাস করেন না। তাহলে আল্লাহর কোরআন যেখানে বলছেন রাব্বানা ওয়াজআলনা বিল্লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা বিল্লাদুনকা নাসিরা, হে আল্লাহ তোমার তরফ থেকে যুগের তোমার বন্ধু আল্লাহর ওলিদের প্রেরণ করো, যুগের সংস্কার প্রেরণ করো, আমরা যেন সংস্কারক প্রেরণ করো। রাসূলের পরে কোন নবী তো পৃথিবীতে আসবেন না, ঠিক কিনা? তো সংস্কারক আল্লাহর ওলিরা তো আসবেন আমাদেরকে হেদায়েত করার জন্য, আল্লাহর কোরআনে সেটা বলে দিয়েছেন। অতএব এরা যে বেদায়েতের কথা বলে, এরা যে মুনাফিকের কথা বলে, এদের হাত থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। শেষ একটা হাদিস বলে বক্তব্য শেষ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে উঠে অজরে কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। ওনার কান্নার পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ক্রন্দন করছিলেন? উনি বললেন, আমি সারাদিন যত কিছু কর্ম আপনারা করেছেন, যা কাজ করব, এখানে অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ দয়াশীল ক্ষমা করে দিবেন। প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এটা একটা জিনিস। আরেকটা হলো আল্লাহর কাছে আপনি সুস্থতা, শারীরিক সুস্থতার জন্য দোয়া করবেন। আপনি যেন সুস্থ অবস্থায় আপনার মৃত্যু হয়, আপনার মৃত্যু যেন আইসিইউতে না হয়। আল্লাহর কাছে প্রতিদিন এই দুটো, একটা হলো ক্ষমা, আরেকটা হলো শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এই কথা বলে আবারও বলছি, ধানের শীষে ভোট দিয়ে এই দেশকে রক্ষা করবেন, এই জাতিকে রক্ষা করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
আমাদের নেতৃত্ব খালেদা জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। এই জগন্মোহন পার্টি সৌনিক পৌরসভাবাসী জিন্দাবাদ। প্রিয় বন্ধুবাসী, প্রিয় বন্ধুবাসী, আজকের আমাদের নির্বাচনী জনসভা সকালে সার্থক করার জন্য জগন্মোহন উপজেলা এবং চৌমুহনী পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে একদম আমাদের থেকে শুরু করে ষোলো কালের পর্যন্ত